অঞ্জন ঘোষ। তৃণমূল কংগ্রেসের এখন শাঁখের করাতের অবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো কিছু ধামাচাপা দেওয়ার আগে বলে উৎসবে ফিরুন। এই অভয়া, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভয়ার শোক, অভয়ার জন্য বিদ্রোহ, দ্রোহ এই সমস্ত কিছু ভুলে এবার উৎসবে ফিরুন। উৎসবটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে এসেছিলেন। মজার কথা হলো এই 26,000 ছেলে মেয়ে এবং তাদের পরিবার, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উৎসবে ফিরুন এটাও বলতে পারছেন না। তার কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীটাকেও ঘৃণা করেন, বা হয়তো রামনবমী সাধারণ মানুষ তারা উদযাপন করুক সেটা চান না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চান যে কোনো না কোনোভাবে 26,000 চাকরি যে গেল এটা পেছনে চলে যাক, হেডলাইনের পেছনের সারিতে চলে যাক, খবরের কাগজে একদম শেষের দিকে ছোট্ট করে লেখা হোক, এবং যারা ঝামেলা পাকায়, যারা হিংসা ছড়ায় তাদের কথা সামনে চলে আসুন। রামনবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না, কিন্তু দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন জিনিস নিয়ে বলবেন যেটাতে বাংলার মানুষ বিরক্ত হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আশ্বাস দিতে শুরু করলেন। কিসের আশ্বাস? না, চাকরি তিনি আবার দেবেন 7 তারিখে, মানে আজ এই শনিবার, রবিবার, তারপরে সোমবার, 7 তারিখে তিনি একটা মিটিং করবেন। সে মিটিং থেকে আবার প্রতিশ্রুতির বন্যা। তারপর নিশ্চয়ই কুণাল ঘোষকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হবে যে তোমরা প্রেস বাইট দাও, এবং তারপর আবার একটা ওই খুঁড়োর কলের মতন আবার একটা গাজর ঝুলিয়ে বলা হবে তোমরা দৌড়াও। আজ আমি বাংলার মানুষকে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি আসলে খুব সহজে এই ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিচ্ছি? এই যেরকম ধরুন আমাদের বাংলাতে দুর্নীতি হবেই, আমাদের বাংলাতে হঠাৎ করে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাচ্চারা, তারা এক সকালবেলা জানতে পারবে যে তাদের শিক্ষক, সেই শিক্ষকরা যারা ছিল তারা আর ক্লাসে আসবে না। আমাদের এই বাংলাতে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা একটু একটু করে ফাটল ধরতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যেখানে আর স্কুলে কোনো শিক্ষক থাকবে না, কোনো ছাত্রছাত্রীও থাকবে না। স্কুলগুলো প্রমোটিং করে দেওয়া হবে, উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি হবে, বা তৃণমূলের পার্টি অফিস হবে। আমরা আমাদের এই বাংলার জন্য কোন ভবিষ্যৎ ছেড়ে রেখে যাচ্ছি, এবং আগামী দিনে কেন আমরা এটা আরো সমস্যারে বলবো না যে কোর্টের বড় বড় রায়, বড় বড় সিদ্ধান্ত, বড় বড় আর্টিকেল, এই ক্লজ, ওই ধারা, এই আইন, এই সমস্ত কিছু সাইডে রেখে একটাই দফা, একটাই দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় কবে দায় স্বীকার করবেন? এই 26,000 চাকরি একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি আরেকদিকে। ভাবুন তো, কোনো শিক্ষক, বাংলার কোনো শিক্ষক, তারা যদি এতটা প্রশাসনিক অপদার্থতা তাদের নিজের স্কুলগুলোতে করতো, হেডমাস্টার ছেড়ে দিত? ভাবুন তো, বাংলার যে 26,000 ছেলে মেয়ে যারা এখন পথে বসছে, তারা যদি এতটা অপদার্থতা, এতটা এতটা অযোগ্য এবং তার পাশাপাশি তার সহকর্মীদের দুর্নীতি দেখেও চুপ করে থাকতো, শিক্ষককে ছেড়ে দিত অভিভাবকরা? কোথায় কোথায় তো শিক্ষকদেরকে ঘেরাও করার কথা বলা হয়, অভিভাবকদের ঝামেলা আমরা দেখি। সার্কেল ইন্সপেক্টর আজকে শোকজ করছে, কালকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন ট্রান্সফার হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরিটা কেন যাবে না? মুখ্যমন্ত্রীর চেয়ারটা আগলে আর কত চাকরি বাংলার মানুষের খাবে এই তৃণমূল সরকার? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন, এবং তারপর 3 জন বাংলার 3 মুখ, তারা আমার আপনার বাড়ির মা বোনেরা হতে পারেন, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা হতে পারেন, তাদেরকে আমি নিয়ে এসেছি, এবং তার পাশাপাশি আপনারা যারা রয়েছেন আপনাদের কথা বলবেন। আজ কোনো পক্ষ নেই, একটাই পক্ষ মানুষের পক্ষ, একটাই পক্ষ শিক্ষকদের পক্ষ, একটাই পক্ষ প্রতিবাদীদের পক্ষ, তার বিপরীত কোনো পক্ষ নেই। তার প্রতিবেদন, এবং তারপর ফিরছি প্রতিবেদনের পর। হাজার হাজার চাকরি প্রার্থী বছরের পর বছর ধরে রাস্তায়। তৃণমূলের দুর্নীতি এবার রাস্তায় বসালো আরো 25,752 জনকে। চাল থেকে কাঁকড় আলাদা করা হয়তো সম্ভব,
কিন্তু এদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা আর আলাদা করা কোনোভাবেই সম্ভব নয়। 5.3 দিয়ে দুর্নীতি করে 5.3 থেকে 10-এ পায়। একাডেমিক্স মার্ক আজকে নিয়ে আসছি 35 পেয়েছি। যারা দুর্নীতি করলো তারা চাকরি করবে। 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার। 55-তে 38 পেয়েছি, একটা কোনো অ্যালিগেশনস নেই। এতদিন ধরে যারা নিয়মিত চক ডাস্টার হাতে ক্লাসরুমে ঢুকতেন, আজ সেই ক্লাসরুমে তাদেরই প্রবেশ নিষিদ্ধ। সরকারি চাকরি পেয়ে এতদিনে অনেকেই সংসারী, এক লহমায় নতুন করে বেকার হয়ে আজ অথই জলে সদ্য চাকরিহারারা। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো। বলির পাঠা, কোথায় যাব আমরা? একদিকে যখন রাজ্য জুড়ে চাকরিহারাদের হাহাকার, অন্যদিকে মুখ্যমন্ত্রী ব্যস্ত বিজেপিকেই দুষতে। 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম, নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? পাহাড় প্রমাণ দুর্নীতিটা কাদের মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তরপত্র নষ্ট করার নির্দেশ কে দিয়েছিল? কার পাপের ফল ভোগ করছে বাংলার হাজার হাজার ছেলে মেয়ে? আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে। আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে। আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন তাকে দিয়ে এটা করেছেন। এসএসসি আরো এক কাঠি ওপরে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি করতে হবে, কিভাবে সেই নির্দেশ বাস্তবায়িত করতে হবে, কিছুই জানেন না এসএসসি চেয়ারম্যান। দুধ জল কালিকে কোন জাদুকাঠি দিয়ে আলাদা করা সম্ভব? এই বিপুল দুর্নীতির দায় কেন নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আজ সেই জবাব চায় বাংলা। রাত পোহালেই রামনবমী, তারপর সামনেই নববর্ষ। কিন্তু এই কান্না ভেজা চোখগুলো আজ আর কোনো রং দেখতে পাচ্ছে না। এবারও কি উৎসবে ফিরতে বলবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। আমি আজকে কোনো পক্ষ, কোনো প্রতিপক্ষ, তার ভাগ, বিতর্ক, বাকবিতণ্ডা, এই সমস্ত কিছু থেকে বিরত হয়ে তিনজনকে নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে এসেছি। সুমন বিশ্বাস চাকরি করতেন, এই মুহূর্তে তারও চাকরি গেছে। প্রতাপ রায়চৌধুরী চাকরিহারা এবং শাহানি নাজনীন চাকরি প্রার্থী ছিলেন, আন্দোলনকারী ছিলেন এবং এই মুহূর্তে চাকরিহারা। এবং বাংলা টেলিভিশনে এরকম একটি মুহূর্ত, যে মুহূর্তটা আমাকেও সাংবাদিক হিসেবে বিরক্ত করে। কারোর ডেজিগনেশন, কারোর পরিচিতি চাকরিহারা হতে পারে না। চাকরিহারা মানুষ অনেক সময় অনেক কারণে হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার খারাপ লাগছে যে আমি এমন তিনজনকে নিয়ে বসে আছি যাদের কোনো দোষ নেই। তাদের দোষ একটাই, তারা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে সরকারি চাকরি করবেন ভেবেছিলেন। শাহানিদি, আমি আপনার কাছে যদি আমি একদম শুরুটা করি, আমি অন্যান্য প্রশ্নের মতন এটা বলবো না যে আপনার কেমন লাগছে, আপনার যোগ্যতা আছে না, আপনি অযোগ্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আপনার কথা শুনতে চাই। আপনি কোথাকার মানুষ, মানে আপনার ছোটবেলা কোথা থেকে পড়াশোনা করেছেন, একটু আপনার সম্বন্ধে সম্যক ধারণা যদি আমাদের দিতেন। আমি আমার জন্মভূমি যেটা, সেটা হচ্ছে আমি উত্তর 24 পরগনার হাড়োয়া থেকে 3.5 কিলোমিটার ভিতরে একটা প্রত্যন্ত জায়গা, একটা প্রত্যন্ত গ্রাম দক্ষিণ আফজানগর। ওখান থেকেই আমি বড় হয়েছি ছোট থেকে। অনেক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে আমি পড়াশোনা করেছি। সেখান থেকে 5 কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গেছি মাধ্যমিকের টেস্ট, এক হাতে জুতো এক হাতে ছাতা নিয়ে, কারণ রাস্তাতে হাঁটার মতো, জুতো পরে হাঁটার মতো অবস্থা ছিল না সেই সময়। হাড়োয়া থেকে 3 কিলোমিটার ভিতরে বসিরহাট লাইন, দক্ষিণ আফজানগর, একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে আপনি যদি আজকেও খোঁজ নেন গ্রাজুয়েট ছেলেমেয়ে খুঁজে পাবেন না। আমি তখনকার সময়ে মাধ্যমিকে উইদাউট কোনো টিউটর আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তখন বাবা বলেছিল
যে তুই উইদাউট টিউটরে যদি ফার্স্ট ডিভিশন পেতে পারিস তাহলে তুই পারবি, তুই এগিয়ে চল। সেই শুরু হলো বাবা আর আমার মিলে লড়াই, যে কিছু করতে হবে জীবনে। আমার ঠাকুরদা প্রাইমারি স্কুলে টিচার ছিলেন, বাবাও ছিলেন, তো সেই শিক্ষকতা প্রফেশনটা আমি ভীষণভাবে ভালোবাসি ছোট থেকে আর কি। তো তখন থেকেই আমি একটাই মানে ওয়ান ওয়ে ডিরেকশানে আমি শুরু করি আমার জার্নি, যে আমাকে টিচার হতে হবে, আমি অন্য কোনো প্রফেশনের দিকে আমি যাইনি। আপনাদের পাড়াতেও নিশ্চয়ই মানে এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল যে পড়াশোনা করতে গিয়েও আমাকে অনেক, আমার বাবা একটা সময় ছিল আমার চাকরি পাওয়ার কিছুদিন আগে, যে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেবেন আর কত পড়াশোনা করাবে। বাবা অনেক সময় লজ্জায় বেরোতে পারতো না, বাইরে প্রতিবেশীদের সামনে মাথা উঁচু করে বেরোতে পারতো না, এরকম সময়ও গেছে। তারপরে একটা সময় ভালো এলো যে আমি চাকরি পেলাম, এসএসসি চাকরি আমি উত্তীর্ণ হয়ে আমি বারুইপুর গার্লস হাই স্কুলে জয়েন করি দক্ষিণ চব্বিশ পরগনাতে। চাকরি পাওয়ার পরে আমাদের সেই যে অসম্মান, যে মেয়েকে এতটা পড়াশোনা করাচ্ছ এখনও বিয়ে না দিয়ে, এই যে কথাগুলো তখন বন্ধ হলো মানুষের, যে তখন উল্টে গেল যে হ্যাঁ মেয়েটাকে মানুষের মতো মানুষ তৈরি করেছো। এক্স্যাক্টলি একটা জায়গাতে মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে, একটা জায়গাতে একটা ডেজিগনেশন পাওয়ার পরে, একটা সম্মান, একটা আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনেকটা ডেভেলপ করে, মানে এটাতে একটা চাকরি পাওয়ার পরে, যেটা আমাদের গ্রামে একেবারেই একটা মাইলস্টোন বলতে পারেন আমাকে। কোনো রকম দুর্নীতির সাথে আপোষ না করে, আমি বারবার বলছি, কোনো রকম দুর্নীতির সাথে আমি হাত মেলাইনি, কোনো রকম দুর্নীতির সাথে আমি টোটালি যুক্ত নই। অথচ আজকে আমার চাকরিটা নেই, আমার দোষ আমি জানি না। মানে আপনি বলছেন কোনো দুর্নীতির সাথে আপনি যুক্ত? আমি যুক্ত নই। মানে আপনার আলিশান বাড়ি যেটা বসিরহাট লাইনে রয়েছে, বা তার খাটের তলায় টাকা, এই সমস্ত কিছু আপনার নেই? কি করে থাকবে বলুন? বাবা প্রাইমারি স্কুলে ছিলেন, আমার বাবা ছিলেন প্যারা টিচার, সেটাও একটু বলে রাখি, আর আমার ঠাকুরদা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। আর তখনকার সময়ের ওই প্রাইমারি স্কুলে থেকে মানে এটা অসম্ভব ব্যাপার যে আমার বাড়ির খাটের তলা থেকে টাকা বেরোবে, সেই সামর্থ্য ছিল না। সুমনের কাছে যদি যাই, সুমন বিশ্বাসের কাছে, কি অদ্ভুত একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে যাদের বাড়ির তলায় টাকা, খাটের টাকা, ম্যাট্রেসের টাকা, বাথরুমের টাকা, টাকার ওপর টাকা, তাদের অদ্ভুতভাবে তারা বেঁচে যায়। এবং যারা মাথা উঁচু করে, আমি শাহানির কথাই, শাহানি নাজনীনের কথাই বাংলার মানুষও শুনছেন, একজন শাহানি নাজনীনকে নিয়ে আজ ময়ূখ রঞ্জন ঘোষ এই শোটা করছে না। এরকম আমার ধারণা বহু শাহানা নাজনীন আছেন যারা বিভিন্ন কোণা থেকে আমাকে আজ দেখছেন, এবং আমি তাদেরকে অনুরোধ করছি, আমি কোনো পক্ষ রাখছি না আজ থেকে, একটাই পক্ষ, আপনাদের পক্ষ, মানুষের পক্ষ, যারা চুরির বিরুদ্ধে তাদের পক্ষ। সুমন, শাহানির কথাটা আমি শুনছিলাম, তোমার গল্পটা মানে বাংলার মানুষ জানতে চায়, তোমার বাড়ি কোথায়, তোমার সম্বন্ধে একটা সম্যক ধারণা। আমি দেখছিলাম তোমরা ভেঙে পড়েছিলে কান্নায়। আসলে কান্না লাস্ট কবে করেছি আমার জানা নেই, তো সচরাচর আমি একটু শক্তপোক্ত থাকারই চেষ্টা করি। আমার স্কুলটাও বাড়ি থেকে 150 কিলোমিটার প্রায় দূরে। আমার মা অসুস্থতার কারণে আমি যাতায়াত করি, থাকি না, কষ্ট হয়। অনেকে বলে তুই খুব কঠোর। বাড়ি কোথায়? আমার বাড়ি আমি বলছি, আমার বাড়ি হচ্ছে হুগলির চুঁচুড়ায়। আমি ওখানকার একটি স্কুল, অনুকূলচন্দ্র স্কুল বলে একটি, সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুল, সেই স্কুলের ছাত্র। পরবর্তী সময়ে আমি হুগলি কলেজিয়েট স্কুল, যেটা হুগলি জেলায় দুটো গভর্নমেন্ট স্কুল, এটা কলেজিয়েট স্কুল, সেই স্কুলের ছাত্র। তারপরে চন্দননগর গভর্নমেন্ট কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমি জুলজিতে মাস্টার ডিগ্রি করি। তারপরে বিএড করে এই চাকরিটা আমি পেলাম। এখন আপনি কথা বলতে গিয়ে বলছিলেন কি রেখে গেলাম এই বাংলার কি ভবিষ্যৎ। আমার খুব দুঃখ হয়, দিদিমণিও বলছিলেন আমি কোনো দোষ করিনি, অথচ আমার চাকরিটা চলে গেল। আমি তখন ভাবলাম দোষ একটা আমি নিশ্চয়ই করেছি, পাপ তো একটা আমি করেছি, তাহলে কেন আমার চাকরি চলে গেল? এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেও আমার অধিকার রক্ষা করতে পারল না। আমি এই রাজ্য সরকার, রাজ্যের আমাদের যিনি অভিভাবিকা, যিনি সংবিধানকে শপথ নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের যে মন্ত্রী পরিষদ, তাদের যে আরও যারা রয়েছে, তাদের দুর্নীতি, প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে, তাদেরকে আমি ঘুষ দিতে পারিনি।
আমি নিজের মেধায় পেয়েছিলাম বলে আমার আক্ষেপ এখানে আমার চাকরিটা চলে গেল। এই চাকরি চলে যাওয়ার সাথে সাথে ময়ূকদা একটা এখনও আমরা বুঝতে পারছি না, এই প্যানেলে যারা বৈধ রয়েছেন তারা বুঝতে পারবেন আগামী মাসে। কেন? কারণ প্রত্যেকের রয়েছে লোন, ইএমআই। একাধিক। শুধু বলছি আপনাকে, আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দিন। পুরো বলুন, এটা আপনাদেরই অনুষ্ঠান, আপনাদেরই চ্যানেল। হ্যাঁ নিশ্চয়ই। আমরা যখন এরকম কথা বলতে আসি তখন মহানুভব হয়ে যাই। অনেক দর্শক ভাবেন আমি বাংলার মা বোনেরা যারা এই বক্তব্য শুনবেন, আমি আপনাদেরই ঘরের একটা ছেলে, সাধারণ একটা দিনমজুরের ছেলে। আমার বাবা সুপুরি ব্যবসা করতেন, এখন তার কোমরের সমস্যা আছে, আর কি করতে পারেন না। আমরা একটা সময় আমি ভ্যান চালিয়েছি, আখের মেশিন চালিয়েছি, ইটভাটায় কাজ করেছি, রাজমিস্ত্রি কাজ করেছি, এবং আমি যে এই লড়ছি, রাজ্য সরকারের কাছে তো নির্দিষ্ট ইনপুট রয়েছে। আমি তো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি বারবার, কারণ তারা এই সরকারের যিনি মন্ত্রী, বর্তমানে যিনি জেলে আছেন মাননীয় পার্থ চ্যাটার্জি, আমাকে একবার সংবর্ধিত করেছিল। বর্তমান চুঁচুড়ার যিনি বিধায়ক 2017 সালেও আমাকে দুস্থ হিসাবে, দুস্থ মেধাবী হিসাবে, আপনাদের রিপাবলিক বাংলার দর্শকদের বলছি, দুস্থ মেধাবী হিসাবে আমাকে সংবর্ধিত করেছিল চুঁচুড়ার বিধায়ক মাননীয় অসিত মজুমদার। আজকের সেই ছেলেটি, তার চাকরি নেই। পরের মাসে বলছেন? পরের মাসে যেটা বলছি 26,000 ছেলেমেয়ে। আমরা সেই হতদরিদ্র কি বুঝবে, সেই হতদরিদ্র বাড়ির ছেলে আমার মতো সকলে অনেকে আছে, আমি নিজে বাস্তবিকই জানি, যাদের 500 টাকা ঘুষ দেওয়ার সামর্থ্য নেই। সেই সাধারণ খেতে খাওয়া ঘরের আদিবাসী, তপশিলি, মুসলমান ঘরের সন্তানদের চাকরি হয়েছে, তাদের লোন, তাদের ঘর বাড়ি ছিল না, আমাদের ঘর বাড়ি ভালো ছিল না, তো ভাতের থালায় ব্যাঙ উঠে পড়তো, তাদের লোন আছে। কতদিন ধরে চাকরি করছেন? কতদিন মাইনে পেয়েছেন? 6 বছর প্লাস। 6 বছর প্লাস চাকরি করার পর দেখলাম আমার চাকরি নেই। এই লোন আগামী মাসে কিভাবে শোধ করব? যা করেছি, বাবা মা ভেবেছিল সুখের দিন বোধহয় এলো, ছেলে আমার চাকরি করছে মাস্টার মশাই, আজকে সেই ছেলের চাকরি নেই। মা বাবার কথা কি বলবো, আমার তো গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বলে মরে ছাড়া তো উপায় থাকবে না। এই ধরনের কথা, এটা আক্ষেপের কথা। আমি জানি আপনার গলা ধরে আসছে, এটা আক্ষেপের কথা। এই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন ময়ূকদা? আমরা পৌঁছে গেছি দুর্নীতি। এই রাজ্য সরকার, এসএসসি, তাদের যে বিভিন্ন আধিকারিক, তাদের সংগঠিত দুর্নীতির কারণে আজকের এই সব বুঝলাম, কিন্তু আপনি বলছেন যে আপনার বা আপনাদের মতন অনেকের, আপনাদের ঘুষ দেওয়া, 500 টাকা ঘুষ দেওয়ারও ক্ষমতা নিয়ে এরকম ছেলে মেয়েও আছে। এই সঠিক তথ্য আমি যে কথাটা বলছি, আপনার মিডিয়ার মাধ্যমে তো রাজ্য সরকার দেখছে, তারা তো জানেন, তারা এসবি রয়েছে, আইবি রয়েছে, তারা সমস্ত তথ্য তো আমার সম্পর্কে জানে বা আমাদের সম্পর্কে, যে আমাদের বাস্তবিকই 500 টাকা তো দূরের কথা, 200 টাকা দেওয়ার ক্ষমতা ছিল দিদি। 200 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের ছিল। 10টা বছর আগে আমাদের পরিবারের ইতিহাস, আপনি তো 11 সালে ক্ষমতায় এসেছেন, 200 টাকা দেওয়ার ক্ষমতা ছিল আমাদের? ছিল না। সেই ছেলেটা ঘুষে চাকরি নেবে আপনিও বিশ্বাস করেন না, এবং আপনার দলের যারা আছেন অনেকেই আমার বাড়িতে দেখা করেছে, তারা নিশ্চয়ই জানে, তারা অত্যন্ত দুঃখিত। এরকম একটা তফসিলি পরিবারের একটা সাধারণ ঘরের ছেলের চাকরি চলে গেল, গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলে চাকরি চলে গেল, যার প্রথম পুরুষ, বংশের প্রথম কেউ চাকরি করছে, তার শিক্ষকতার মতো চাকরি, সেই চাকরি চলে। আপনাদের বংশ কিছু মনে করবেন না, মানে আপনাদের বংশে আপনি প্রথম? আমার বংশে আমি প্রথম কোনো ব্যক্তি যিনি শিক্ষক হয়েছিলেন, মাস্টার মশাই, যিনি শিক্ষক হয়েছি, পয়সা ইনকাম করা আর শিক্ষকতার মতো একটা মহান পেশা অর্জন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, সেটা আমার বংশে আমিই প্রথম কেউ যিনি মাস্টারমশাই হিসাবে স্বীকৃতি পেয়েছি। এটা যেমন গর্বের, আজকের নিজের মধ্যে ধিক্কার, লজ্জার যে 2016 সালে এই যে সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে নেওয়ার মতো এত দুর্নীতির মধ্যেও যে চাকরিটা পেয়েছিলাম, সেই চাকরিটাও এই যে ভয়াবহ দুর্নীতির কবলে আমাদের চলে গেল।
এর জন্যই আমি অত্যন্ত ব্যথিত, শুধু ব্যথিত নয়, হতাশায় দিন গুনছি যে আগামী মাসে কিভাবে ইএমআইটা দেব, কি করব। আমার ছোট একটি বাচ্চা আছে, আমরা যৌথ পরিবার একসাথেই থাকি, বাবা মা, আমার ভাই আছে। আমি বাড়ির রোজগারে এরকম মানে সিচুয়েশন আমার বলতেও লজ্জা লাগছে। মানে আপনি মানে কিছু ভেবে রেখেছেন ব্যাকআপ প্ল্যান? আমি ব্যাকআপ প্ল্যান বলতে কিছু না, আমাদের একটা টোটো আছে। হ্যাঁ, আমার এখন সত্যি কথা বলতে যে যাই বলুক লজ্জার তো বিষয় নেই। আমার যা ইএমআই রয়েছে, আমার ওই বাড়িটায় তো আমার বাবা মাকে রেখেছি, আমাকে যেভাবেই হোক সত্য করতে হবে, নইলে আমাকে অ্যারেস্ট করবে, বাড়ি কবজা করবে, সেটা আমি দেবো না। আমি ওই টোটোটা চালাবো। আজকের পর আজকে যেহেতু আপনি প্রোগ্রামটা রেখেছেন, যে এছাড়া আমার কাছে এই মুহূর্তে আর কোনো অপশন আমি দেখছি না। আর আমি পড়বো, যদি যা সিস্টেম হয় আমাকে তো মানতে হবে, চাকরি পেতে হবে, আমার পরিবারকে দেখতে হবে, আমার ছোট বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে, আমারও জীবনযাত্রার পরিবর্তন হয়েছিল, মানের পরিবর্তন হয়েছিল, সেই জায়গা থেকে আমাকে আবার নতুন করে কিছু ভাবতে হবে। শুধু ময়ূকদা একটা কথা আপনাকে বলবো, আমরা তো চাকরি পেয়েছিলাম 2019 সালের 10ই জানুয়ারি। আমাদের কনফার্মেশন দেওয়া হয়েছিল 2 ইয়ার্স প্রবেশনারি পিরিয়ড, বলেছিল 2 বছর স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দেওয়া হলে কনফার্মেশন দেওয়া হবে। একটা তথ্য বলছি, 2 বছর কনফার্মেশন স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিলে তাদের কনফার্মেশন দেওয়া হয়। এই সরকার, তাদেরই যে শিক্ষা বিভাগ, স্কুল সার্ভিস কমিশন, তারা কিন্তু আমাদের কনফার্মেশন দিল না, দিতে পারলো না। কারণ তারা জানে আজকে 6 বছর হয়ে গেছে, খুব 2টো জেলা ছাড়া 11-12 ছাড়া কাউকে কনফার্মেশন দেয়নি। কেন দেয়নি? এরা জানতো যে কি বিস্তর দুর্নীতি করেছে, কি বিস্তর শিক্ষকতার মতো একটা পেশা, একটা চাকরি টাকার বিনিময়ে এরা বিক্রি করেছে। এবং লাস্ট কথা একটা বলছি, এর ফলে এই কনফার্মেশন তো দিলই না, যেটা ক্ষতি করলো, আপনি বলছিলেন চাকরি দিতে পারছে না, 10 লক্ষ চাকরি দেওয়ার কথা বলছে দিদি, অথচ সবাই বলছেন আমার কাছে চাকরি রেডি, ডবল চাকরি দেব। অথচ দিদি, আমাদের হকের পাওয়া, নিজের মেধায় পাওয়া দিদি, সব তো আপনার কাছে খবর আছে, এত চিৎকার করছি, সেই নিজের মেধায় পাওয়া চাকরিটা কেড়ে নিলেন, পারলেন না এই দুর্নীতিটা আটকাতে। সংবিধানকে শপথ নিয়ে ক্ষমতায় এসেছিলেন দিদি। এটা আপনার রাজ্যের একজন হতভাগ্য নাগরিক হিসাবে আপনার কাছে কাতর আবেদন। সুমন, তুমি যখন এই কথাগুলো বলছিলে, আমার আজকের তোমার এই ভেঙে পড়া, আমি জানি তুমি ভেঙে পড়বে না, তোমরা ভেঙে পড়বে না, কিন্তু আজকের এই ভেঙে পড়া এবং যেদিন প্রথম রায়টা এলো সেদিনের যে তোমার রুদ্র রূপ, তুমি সেদিন যেভাবে তোমাকে ইরিটেটেড আমি দেখেছিলাম, সেটা একবার পিসিআরকে বলবো। একবার সেদিন এই সুমন বিশ্বাস বলেছিল, একবার শুনুন। হাজারো দেখছেন কি কান্নার রোল বয়ে গেছে, তাদের প্রত্যেকের আজকে চাকরিটা বাতিল। এর দায় মুখ্যমন্ত্রীর, এই দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। তার আর ওই চেয়ারে থাকার এক মুহূর্ত অধিকার নেই। তবে দিদি, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাই, এই লড়াই কিন্তু ক্ষান্ত হবে না। এই দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি কিন্তু এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়বো। আমরা লড়বো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। নিশ্চয় হতাশা আছে, দুঃখ আছে, কিন্তু জীবন শেষ হয়ে যায়নি। মুখ্যমন্ত্রী, যে আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে, সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। প্রস্তুতি নিন। আমি রাজ্যের একজন হতভাগ্য শিক্ষক হিসাবে আপনাকে জানিয়ে রাখলাম, আপনি প্রস্তুতি নিন। আমার সাথে এই মুহূর্তে প্রতাপ রায়চৌধুরীও রয়েছে। আমি সুমন এবং সাহানি নাজনীনের কথা শুনছিলাম। প্রতাপ, তোমার কথাটা যদি একটু বলো, তোমার সম্বন্ধে একটা ধারণা যদি দাও। মানে আমরা আসলে 26,000 মানুষেরই কথা বিশ্বাস করো যারা চাকরি হারিয়েছে, তাদের কথাই আমি ক্যামেরায় শোনাতে চাই। আমি অপারগ বলে আমি আজ 3 জন, কাল হয়তো 30 জনের কথা শোনা। তোমার কোথা থেকে বড় হওয়া, কোথায়? দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেরই কিছু চড়া উতরাও থাকে, অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেকে বড় হই। অনেক খুব স্বাভাবিক একটা নিয়মে একটা ছোট শিশু যা কিছু ডিজার্ভ করে সে সবগুলো পায় অথবা পায় না, তার মধ্যে বড় হই। আমাদের ব্যক্তিগত জীবন
আমারও সুখের ছিল না, আজও নয়, আজ তো নয়ই। আপনাদের আজ স্টুডিওতে এসছি, কিছু বিষয় সামাজিক মাধ্যমে আমাদের নিয়ে একটা ভ্রান্ত ধারণা অথবা অন্য কিছু ছড়ানো হচ্ছে আমাদের শিক্ষক সমাজ নিয়ে। সম্ভবত এটা ছড়িয়ে দেওয়ার ভীষণভাবে প্রচেষ্টা হচ্ছে যে আমরা কোনো একটা মনে হয় পক্ষের। অবশ্যই স্বীকার করছি আপনাদের এই স্টুডিওতে বসে আমরা একটা পক্ষের, আর সেটা হলো শিক্ষক পক্ষ। আমরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল গোষ্ঠী কারোর সাথে কোনোভাবে জড়িত। তোমরা বিজেপি নাও, সিপিএম নাও, আইএসএফ নাও, কেউ নাও, কিচ্ছু নই আমরা একটাই পরিচয় আমাদের, শিক্ষকতা। তো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IR এর প্রাক্তন ছাত্র। তো ওখান থেকে আমার পড়াশুনো, আমার তারপরে চাইলে যে কোনো পেশায় যেতে পারতাম সেই অপশান ছিল। 2011 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে চান্স পেয়েও সেখানে যাইনি, কারণ ইচ্ছা ছিল ভবিষ্যতে টিচিং প্রফেশনে আসার। কারণ এমন কিছু মানুষের সাহচর্যে এসেছিলাম, মনে হয়েছিল এই পেশাটা অনেক সম্মানের, সমাজে একটা স্বীকৃতির জায়গা, যেখানে শুধু অর্থটা প্রধান নয়, তার থেকেও বড় কিছু পাওয়া এখানে আছে। সেই প্রত্যাশা নিয়ে এখানে এসছি, সেটা পেয়েওছি, কিন্তু সেটা যে এইভাবে হারিয়ে যাবে জানি না। আপনাদের এই স্টুডিওর তরফ থেকে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, প্রথমেই যেহেতু বললাম আমরা কোনো পক্ষের নই, তাই কোনো পক্ষকে আমরা এখানে ব্লেম করতে আসিনি। কোনো না কোনো পক্ষ তো দোষী, নইলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। দেখুন, রাজ্য সরকার দুর্নীতি করেছে, এটা মানে শাশ্বত সত্য বলতে যা বোঝায় সেটাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্য, এই এসএসসিতে ধ্রুব সত্য, হ্যাঁ, এটাকে চেঞ্জ করা যায় না। তেমন এই সরকার এই এসএসসির মাধ্যমে দুর্নীতি করেছে, এটাও সত্য। কিন্তু আমাদের আরেকটা বুঝতে হবে, দেশের একমাত্র প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা থরলি এটাকে তদন্ত করেছে। তার ফাইনাল সাবমিশনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কারা কারা কোন কোন পদ্ধতির মাধ্যমে কোন স্কুলে কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তারা চাকরি করছে। হ্যাঁ, তো কোন মানে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক না গ্রুপ সি গ্রুপ ডি, কোন লেভেলে তারা চাকরি করছে, তার বাবার নাম কি, তার রোল নাম্বার কত, সে কবে জয়েন করেছে ইত্যাদি যাবতীয় ডিটেলস। তাই সমাজে একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট মনে হয় আলাদা করতে পারেনি। কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে আলাদা করে দিয়েছে, এই ব্যক্তিটাকে টাকা ফেরত দিতে হবে, ওই ব্যক্তিটাকে টাকা ফেরত দিতে হবে না। যাকে হবে না বলছে সুপ্রিম কোর্ট সেখানেই বলে দিচ্ছে বৈধভাবে চাকরি পেয়েছে। কোন যুক্তিতে তাহলে চাকরিটা চলে যায়? যারা বলছে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা জমা দেয়নি, তারা মিথ্যে কথা বলছে। আই রিপিট, তারা মিথ্যে কথা বলছে। কিরকম মিথ্যে কথা বলছে? কারণ যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সিবিআই তদন্ত করার পরেও স্কুল সার্ভিস কমিশন 1212 জনের তালিকা, যা সিবিআই খুঁজে পায়নি, স্কুল সার্ভিস কমিশন নিজে খুঁজে সুপ্রিম কোর্টে লিখিত আকারে তাদের নামের তালিকা প্রধান বিচারপতির হাতে জমা দিয়েছে। না, তাহলে আমি একদম ধরে নিন বিদেশ থেকে এসেছি, আমি কিচ্ছু জানি না, তাহলে মানে আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দর্শক হিসেবে যে এটাকে মানে দুধ আর জল আলাদা করা যাচ্ছে না, কালি এবং জল আলাদা করা যাচ্ছে না কেন? মানে মিলেমিশে একাকার কেন হয়ে গেল? যাচ্ছে না, এই কথাটা একদম ভুল। আলাদা করলো না ইচ্ছাকৃতভাবে, মানে যারা টাকা দিয়েছে তাদের নাম সামনে আনছে। আমি আপনাকে একদম টু দা পয়েন্ট কথা বলবো, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো। 2022 সালের 22শে এপ্রিল মোহাম্মদ সব্বার রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সকাল 10টা না 10:30টার সময় এসএসসির এই প্যানেল কলকাতা হাইকোর্টে সম্পূর্ণ বাতিল করে। তার কয়েকদিন আগে, 2-3 দিন আগে, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি নাম ধরে বলছি, উনি বলছেন সোমবার বোমা ফাটবে। উনি কি করে জানলেন যে বোমা ফাটতে চলেছে? যেদিন রায় ঘোষণা হয় সেই দিন রাত 2টোর সময়, মানে তার পরের দিন তো রায় ঘোষণা হয় রাত 2টোর সময়, এই রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তি সন্ময় বন্দ্যোপাধ্যায়, নাম ধরে বলছি এই স্টুডিওতে, সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছেন কাল সকালে এক মহাকাল আসতে চলেছে। কিভাবে? তার মানে ভেতরে এমন কিছু চলছে যা আমাদের বলি দিয়ে আমাদের লাশের ওপর থেকে একটা নতুন রাজনৈতিক সৌধ নির্মাণের প্রক্রিয়া চলছে।
আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই তো চাকরি দিতে পারেন, মানে সিএম হিসেবে তো চাকরি দেওয়ার ওনার এরকম কোনো রাইট নেই। সাংবিধানিক কিছু বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এই যে সুপ্রিম কোর্ট আমাদের চাকরি বাতিল করেছে, আমাদের রিভিউর একটা অপশান আছে। সেই রিভিউ পিটিশন গৃহীত হবে কিনা, হলে আদৌ রিভিউ কতটা মডিফাই করা হবে কি হবে না, এটা পরের প্রশ্ন। এখন তোমরা কি করবে? আমাদের কাছে, সরকারের কাছে একটাই দাবি, যতদিন না ফ্রেশ রিক্রুটমেন্টের, সুপ্রিম কোর্ট গতকাল যে কথা বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট, সেটা সম্পন্ন হচ্ছে, আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আজ পর্যন্ত, বাক কমিটি অথবা জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ, দেবাংশু বসাক আর মোহাম্মদ শফিদির ডিভিশন বেঞ্চ, অথবা স্কুল সার্ভিস কমিশন, অথবা রাজ্যের শিক্ষা দপ্তর, অথবা মধ্যশিক্ষা পর্ষদ, অথবা সুপ্রিম কোর্টের রায়, সেখানে পরিষ্কার বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই। যেহেতু আমাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তাই আমাদের স্যালারি স্টপ করা যাবে না। আমি শুধুমাত্র তাদের বলবো যারা বৈধভাবে চাকরিটা পেয়েছিলেন, অনুরোধ করছি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনার এবং আপনার পরিবারের জীবন সংশয় হয়। আমরা কিন্তু কেউ বসে নেই, আমরা আমাদের মতন করে চেষ্টা করব এই চাকরিটাকে বাঁচানোর। আর একটা কথা উঠছে, আমাদের নাকি আবার পরীক্ষা দিতে হবে। আমরা কেন পরীক্ষা দেব? কেন পরীক্ষা দেব? মানে এই অগ্নি পরীক্ষা একটা মানুষ কবার দেবে? মানে এটা বেসিক্যালি হচ্ছে রিপাবলিক বাংলাতে আমি ইন্টারভিউ দিয়ে আজ এখানে এই সাংবাদিকের চাকরি করছি, আবার আমাকে বলা হলো আপনি আবার নতুন করে মাস কম করে ইন্টারভিউ দিন, আপনি আবার ময়ূররঞ্জন হয়ে ওই আসনে বসুন। এটা তো অবাস্তবচিত কথাবার্তা। আমাদের আরেকটা দাবি হলো, মধ্যশিক্ষা পর্ষদ আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি। এই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, মধ্যশিক্ষা পর্ষদের থেকে আমাদের সার্ভিস টার্মিনেশনের কোনো নোটিশ যেন না আসে যতক্ষণ না ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে। আমাদের আরেকটা দাবি হলো যে আমরা ফ্রেশ রিক্রুটমেন্টের দিকে যেতেই চাইছি না। আমরা চাই, এই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা বিধানসভায় একটা অর্ডিন্যান্স আনুন। আপনাদের হাতে এই অপশান আছে, কারণ শিক্ষা এখনও রাজ্যের অধীন। এই রাজ্যের বিরোধী দল সিপিএম বা বিজেপি কারোর কাছে কোনো দাবি নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমরা এই দাবি নিয়ে এসেছি। আমি প্রথমেই বলেছি, আমরা কোনো দল, কোনো মতে বিশ্বাসী নই। আমরা শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা শিক্ষক, আমাদের একটাই পরিচয় শিক্ষক। আপনারা চাল কাপড় আবার আলাদা করুন, তার মধ্যে থেকে আমাদের যদি কাউকে খুঁজে পান আমাদের জাস্ট ছুঁড়ে ফেলে দিন, কিন্তু সবাইকে এইভাবে বলি দেবেন না। একদম। আমি যেদিন এই রায় বেরিয়েছিল সেদিন নাজনীন খুব আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলেছিলেন, সেটা আমি দর্শককে একবার শোনানোর জন্য বলবো এবং তারপর আমার পরবর্তী প্রশ্ন একবার শুনে নিই। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার মানে কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলেআম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো, এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাব আমরা? অবশ্যই এই মমতা ব্যানার্জির ওইসব ক্যাডারদের জন্য। তারা যদি টাকা না নিয়ে এইভাবে দুর্নীতি না করতো, কি করে আসতো এই প্রশ্নটা? এত বছর 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তারপরে এটা খুলেআম আমি জানি, আমি প্রমাণ দেবো কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে, প্রমাণ দেবো কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। কেন এগুলো কোথায়? যারা সরকার, তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসছি, এই যে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের, এটা হাজারবার তৃণমূলের যারা খুলেআম দুর্নীতি, বলির পাঠা মানে অফার এসেছিল, আপনাদের বড় অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, যায়নি তৃণমূলের লোকেরা। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা বছর কি, সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রিএক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? আমার এখনো সেই একটাই প্রশ্ন আপনার কাছে। আপনি সেদিন রায় বেরোনোর পরেই যেভাবে রেগে রেগে একটা কথা বলেছিলেন, আপনি কি মানে জেনে বুঝে বলেছিলেন? কারণ কি আপনি খুব মারাত্মক কিছু কথা বলেছিলেন। আমি খুব রাগের মাথায় ছিলাম, রেগেই বলেছি, কিন্তু ভুল কিছু বলিনি। আমি এখনও বলছি, মমতা ব্যানার্জির কথা শুনে এখনও মনে হয়
যে উনি দুর্নীতিটাকে সাপোর্ট করেন। উনি বারবার মমতা ব্যানার্জির খাটের তলায় বা আলমারিতে তো টাকা ছিল না, পার্থ চ্যাটার্জির ছিল। মমতা ব্যানার্জি কেন আপনারা দোষটা দিচ্ছেন, এটা একটু ভালো করে যদি বলেন। আপনি আমার পকেটে এখন খুঁজলে হয়তো কোনো টাকা পাবেন না, তার মানে কি আমার কাছে টাকা নেই, এটা কি আপনি বলতে পারেন? উনি বারবার যখন দুর্নীতির কথা আসছে উনি বারবার অন্যদের উপরে দায় চাপাচ্ছেন এবং উনি অন্যান্য অতীতে বাম আমলে কী হয়েছে, অন্য রাজ্যে কি হয়েছে সেই দৃষ্টান্তগুলো দিচ্ছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আমি যদি চুরি করি আপনি আমাকে নিশ্চয়ই চোর বলবেন, আমি কি এটা, তার মানে কি আমি এটা বলতে পারি ও তো 4টে করেছে সে তো 7টা করেছে, আমি 3টে করেছি তো কি হয়েছে, তার মানে কি আমি দোষী নই? এটা তো কোনো আনসার হতে পারে না। পুরো সারা জানুয়ারি মাসটা, ডিসেম্বরের এন্ড থেকে পুরো জানুয়ারি মাসটা ওয়াই চ্যানেলে ওই রাস্তার উপরে দিন রাত খোলা আকাশের নিচে থেকেছি। উনি কি জানতেন না? ডেফিনেটলি উনি জানতেন। একবারও কেন উনি ছুটে আসেননি যে এদের কি অবস্থা, এদের পাশে আমার দাঁড়ানো উচিত? এতদিন কি তিনি শীত ঘুমিয়েছিলেন? আমি জানি না, আমার কাছে মানে ওনার কাছে আমার এটাই প্রশ্ন। তবু একটা কথাই বলবো, আমরা কোনো রকম পলিটিক্যাল পার্টির সমর্থনে নই, আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে টিচার, এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আমি একটা কথাই বলবো যে আমরা ডুবে গেছি সমুদ্রে, এখন হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সামনে যদি কুমিরও থাকে তাকে আমরা আঁকড়ে ধরবো যদি বাঁচা যায়, আমাদের কাছে উনিও তাই। আমি এখন সুমনের কাছে ওই পয়েন্টটাতেই বোঝার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে চাকরি দিতে পারেন কি পারেন না সেটা প্রতাপ বলল, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা যারা দুর্নীতির সাথে যুক্ত তারা তো কোনো না কোনোভাবে তৃণমূলের সাথে যুক্ত। আর 294টা আসনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন, তাহলে 294টা আসন থেকে কি কি দুর্নীতি হচ্ছে সেটার দায় কেন নেবেন না? দেখুন, অনেক কটা কথা এসেছে, মাস্টারমশাই বলছিল এখানে তো কাউন্টার কথা হবে না। বিষয়টা হচ্ছে, দিদিমণিও বলছিলেন যখন আমরা ডুবি ভাব যদি কুমির পাই তখন তাকে ধরেও বাঁচার চেষ্টা করবে, এটা ঠিক। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে কুমির মানুষ খেকো কুমির কিনা। প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা, সংবিধানকে শপথ নিয়ে তিনি রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি বলছে আমি তো কিছু জানি না, ও তো এসএসসির দায়, ও সব দুর্নীতি করেছে, এসব কি করেছে সব ওরা করেছে। আর ওনার যে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি জেলে, তার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানেন না? এগুলো কেউ বিশ্বাস করে? আমার 4 বছরের একটি বাচ্চা আছে, তাকে জিজ্ঞেস করুন, সেও বিশ্বাস করে না। সুতরাং এই সমস্ত কিছুর দায়, এই দুর্নীতি সব মুখ্যমন্ত্রী জানে, সুতরাং এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি কালকের বলেছিলাম যে আমরা তো সব হারিয়েছি, চাকরি হারা মানে কি, সর্বহারা হয়ে গেছি। সেই জন্যই আমি বলেছিলাম এই দায় নিয়ে আমরা আরজিকর নিয়ে দেখেছিলাম, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছিল বাংলার মানুষ, বাংলার মায়েরা। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, আমাদের যারা ছাত্ররা রয়েছেন, বাংলার বিভিন্ন বিদ্যালয়ের যারা ছাত্ররা রয়েছেন, কলেজ পড়ে রয়েছেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা মিছিলে অংশগ্রহণ করুন, কারণ এত বড় দুর্নীতি মেনে নেওয়া যায় না। আমি সেই হতভাগ্য একজন শিক্ষক হিসাবে, এখন নাগরিক হিসাবে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। আর 7 তারিখ ডেকেছে কেন? এবং তার পাশাপাশি আমি 7 তারিখ কেন ডেকেছে? একটা মলম দেওয়ার জন্য। 7 তারিখ মিটিংয়ে অবশ্যই যাব। যদি অযোগ্যরা, যারা অলরেডি আইডেন্টিফাই হয়েছে এরা অযোগ্য, দিদি যদি প্রকাশ্যে বলেন যে এরা থাকবে না, তাহলে সেখানে আমরা অবশ্যই যাব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, তার কাছে যেতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু মাস্টারমশাই বলছিলেন এসএসসি কিন্তু অযোগ্যদের লিস্ট দিয়েছে, খুব ভালো কথা, ঠিক দিয়েছে। আমি 7 তারিখ গিয়েছিলাম, 7ই ফেব্রুয়ারি, সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। আমি বলেছিলাম আপনি অযোগ্যদের লিস্ট দিয়েছেন, খুব ভালো কথা। একটা যোগ্যদের লিস্ট দেবেন 10 তারিখ, লাস্ট হিয়ারিংয়ের দিন। টেবিল ছেড়ে উঠে যায়, আমাকে চ্যাংদোলা করে সেখানের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা নামিয়ে নিয়ে যায়। না, এটাও তো বলতে পারে যে আপনি বিজেপি বা সিপিএম এর হয়ে কাজ করছেন, কোনো বিজেপি সিপিএম আমার নামে কাজ করছেন। নো, কোনোদিন প্রমাণ করতে পারে। এক্ষেত্রে আবার বলছি, এই রাজ্য সরকারের এসবি, আইবি বিভিন্ন অফিসার রয়েছে, আমি দীর্ঘদিন ধরে একজন আন্দোলনকারী, তাদের কাছে সরাসরি ইনপুট রয়েছে। কোনো দলের সাথে আমি লেজুর ভিত্তি করার আমার এই ধরনের কোনো সম্পর্ক আছে কিনা মুখ্যমন্ত্রী বা তার সাঙ্গপাঙ্গরা জানিয়ে দিক, যারা ওনাদের মুখপাত্র রয়েছে তারা জানিয়ে দিক, আপনারা তো বলবেন, তখন আমি ক্ষমা চাইবো। আচ্ছা, আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাইছি দিদি। ধরে নিন আপনাকে অন্য কোনো সেক্টরে করণিকের কাজ দিয়ে দিল, বা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ দিয়ে দিল, বা কোনো একটা ভালো শহরের কোনো একটা অন্য ডিপার্টমেন্টে কাজ দিয়ে দিল।
তো এটাতে অসুবিধা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন অনেক কাজ আছে বাংলাতে, সে কাজগুলোতে আপনার কি কোনো অসুবিধা আছে? উনি তাহলে অন্য কিছু একটা প্রফেশন করে দেখাক না। উনি যেটাতে পারদর্শী উনি সেটা করছেন, আমি এটাতে পারদর্শী। শিক্ষকতাটা আমার রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আছে। আমি ঘুমাইও যখন স্বপ্ন দেখি স্টুডেন্টদের সাথে আমি কি করছি সেটা নিয়ে ভাবি। মানে আমি প্যাশনেট, মানে এক্সট্রিম লেভেলের প্যাশনেট। আমি বিয়েও করিনি, আমার ওইটাই ফ্যামিলি। মানে আজকে সকালে জানেন একজন আমার ছাত্রী দাদা ফোন করেছেন, তিনি একজন প্রফেসর, তিনি তার বোনের জন্য বলছেন মানে খুব কাঁদো হয়ে, ম্যাম আপনাদের খবরটা দেখলাম, খুব অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনি কি স্কুলে আসবেন না? আমার বোনটার কি হবে? আমার বোনটা মানে আপনার কাছে মানে অন্যান্য ছাত্রীদের ইনক্লুডিং অন্যান্য ছাত্রীরা যে আপনার কাছে যে মানে একটা মেন্টাল সাপোর্ট বলুন বা একটা টিচার মানে কি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এই তিনটে বৈশিষ্ট্য নিয়ে একজন টিচার হয়, সেই জায়গাটা আমি চেষ্টা করি গড়ে তোলার। তো স্টুডেন্টদের সাথে আমার যে সম্পর্ক, উনি কাঁদো হয়ে বলছেন, ম্যাম আপনি কি স্কুলে আসবেন না? আপনি প্লিজ আসুন, আমার বোনটা এবার মাধ্যমিক দেবে, ওর কি হবে? মানে এটা তো একটা এইরকম ভাবে বলছে। প্রতাপ, এটা তো একটা কেওস তৈরি হবে। মানে গোটা বাংলাতে 26,000 শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাদের পরিবার। আমি দেখছিলাম আমাদেরই রিপাবলিক বাংলায় একজন শিক্ষিকা বলছিলেন যে আমি যখন চাকরিটাই চলে গেল, আমি আর খাতা দেখবো না উচ্চ মাধ্যমিকের। আরেকজন রানীগঞ্জ থেকে আমি দেখছিলাম, তিনি রাজ্যপালের থেকে স্বর্ণপদক পেয়েছেন, ইউনিভার্সিটি টপার, কাঁদতে বলছিলেন। বাংলাতে যে কেওসটা তৈরি হচ্ছে, এটা ঠিক কতটা বৃহৎ এবং কতটা মানে আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার মতন কেওস? একটা ভয়ঙ্কর কেওস তৈরি হচ্ছে। আপনাদের মাধ্যমে কয়েকটা তথ্য দিই। আপনারা জানেন 2014 এবং 2017 প্রাইমারি প্যানেলের মামলা এখন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চলছে। তো সেখানেও এই পরিস্থিতি আসবে কিনা আমরা জানি না। আমাদের তো তবু উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নাইসার মানে স্কুল সার্ভিস কমিশন আমাদের ওএমআর শিট যে সংস্থাকে ইভ্যালুয়েট করার দায়িত্ব দিয়েছিল, তার এক প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে হার্ড ডিস্ক পাওয়া গেছে। সেখানে আমাদের ওএমআর শিটগুলো ছিল এবং সেটা যে আসল সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলেছে একদম অরিজিনাল, একদমই তাই। কিছু যে নেই এটা সম্পূর্ণ মিথ্যে কথা, অনেকটাই আছে। প্রাইমারিতে সেটুকুও নেই। মানে প্রাইমারিরও এরকম চাকরি যেতে পারে? আমাদের তো 26,000, সেটা 43,000, 43 আর 16 59,000 প্রাইমারি টিচারের প্রসঙ্গ আছে, যে মামলা এখনো কলকাতা হাইকোর্টে ঝুলছে। এই রায়ের প্রভাব সেই রায়ের ওপর গিয়ে পড়বে কিনা আমরা সেই নিয়ে আশঙ্কিত। আর একটা ব্যাপার, অনেকগুলো ক্রাইসিস তৈরি হবে। আপনি যদি দেখেন এ রাজ্যের মফস্বল বা গ্রামাঞ্চলগুলোয় শিক্ষকের অপ্রতুলতা, এই মামলাতে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে আমরা প্রায় 9 বছর শিক্ষক নিয়োগ করতে পারিনি। আপনি যদি আরটিআই করেন, যদিও তার উত্তর পাবেন কিনা কোটি টাকার প্রশ্ন, আরটিআই করেন যে এই রাজ্যে মোট শূন্য পদের সংখ্যা কত শিক্ষকদের, সেই সংখ্যা যদি দেখেন 2016 না 17 সালে শুধু মাধ্যমিক লেভেলে ছিল 1,39,000। এটা 2025 সাল, শুধু আপার প্রাইমারি আর মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর মিলিয়ে সংখ্যাটা 3.5-4 লাখ শূন্যপদ। তার মধ্যে আবার এই 26,000 সরিয়ে দিল। আমি নিজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সামিনার, মাধ্যমিকের খাতা দেখে সবে গত সপ্তাহে জমা করেছি। উচ্চ মাধ্যমিকের খাতা আগামীকাল নেওয়ার কথা আমার। সেটা কি নেবেন? না। আর নিয়ে কি করবো? আমাদের মাধ্যমিকের খাতা কে চেক করবে? সেটাই তো কথা। এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে তারা খোঁজ নিয়ে দেখেছেন যে এই 10% 15% যদি টিচার এক্সক্লুড হয়ে যায়, তার সত্ত্বেও খুব একটা ইম্প্যাক্ট হবে না। আসল কথা হলো গড়ে খাতা দেখা হবে এইবার। এখানে লাইফ সায়েন্সের টিচারকে দিয়ে জিওগ্রাফির খাতা দেখাবে, মানে যে যেটা যোগ্য নয়, পার্মানেন্ট টিচার বাদ দিয়ে কোনো অস্থায়ী শিক্ষককে দিয়ে দেখাবে। এভাবেই ব্যাপারটা এই বছর মেটাতে চাইছে। অনেক স্যার ম্যাডাম আছে যারা হাজব্যান্ড ওয়াইফ এই প্যানেল থেকে চাকরি পেয়েছে, তাদের স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে এবং তারা হোম লোন নিয়ে বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছে। তারা কিন্তু সামনের মাস থেকে হয়তো বলছি, কারণ আমি জানি না আমাদের বেতন বন্ধ করা হবে কিনা। যদি হয় তাহলে সামনের মাস থেকে তারা কিন্তু আর ইএমআই দিতে পারবে না। মানে সুমন, এটা তো মানে আমার ভাবতেও সমস্যা হচ্ছে। মানে 26,000, তারপরে ও যেটা বললো যে প্রাইমারি প্রায় 44-50,000, এবং তাদের সাথে মানে এগুলো তো ইংলিশে একটা শব্দ আছে স্নোবল এফেক্ট, মানে বরফের একটা ছোট্ট বরফের গোলা, সেটা নামতে একটা বৃহৎ পাহাড়ের আকার ধারণ করবে এবং সেটা তছনছ করে দেবে তো সবকিছু। অবশ্যই। আজকের মাস্টারমশাই বলছিলেন যে আমি বারবার মুখ্যমন্ত্রী বলি কেন, দর্শকদের
জিজ্ঞাসা থাকতে পারে। আসলে মুখ্যমন্ত্রীর প্রতি তো আমাদের অনেক ভরসা, তিনি অভিভাবিকা, তিনি কিন্তু আইনের বাইরে নন। সুতরাং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে তাকে ফলো করতে হবে, মানতে হবে, তিনি যাই বলেন না কেন। সেই অর্ডার ফলো করলে তো স্যালারিটাও বন্ধ করে দিতে হবে। আমি সরাসরি বললাম না, কিন্তু তাই যে যতদিন না এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাদের স্যালারি কিন্তু স্টপ করা যাবে না। সেই সংখ্যাটা একই সঙ্গে আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আমাদের স্যালারি কেন স্টপ করা হবে? যারা ডিজেবল তাদের সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, এক মিনিট, যেটা বলছিলাম, মুখ্যমন্ত্রী কেন, এই রাজ্যের কেউ আইনের বাইরে নন। এবার আপনি যে বললেন যে প্রাথমিকদের, ওটা অত্যন্ত ভয়াবহ। যেটা হবে যে পশ্চিমবাংলায় কেন কোনো একজন অস্থায়ী কর্মচারীরও কাজ যাওয়ার কথা নয়, সেখানে নতুন চাকরি তো নয়, মাস্টারমশাই শিক্ষকদের পরিসংখ্যান দিচ্ছিল। আমরা বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে রাজ্যে 5 লক্ষ শূন্য পদে এই মুহূর্তে ফাঁকা, এটা বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছে শূন্য পদে নিয়োগ নেই। আমরা 6 লক্ষ শূন্য পদের দাবিতে দীর্ঘদিন ধরে লড়ছি। বাংলার ছেলেমেয়েরা যাবে কোথায়? বাংলার ছেলে, আজকে আমাদের চাকরি চলে গেল, আমাদের কি অবস্থা হবে? এই বিষয়টা দেখতে হবে। লাস্ট কথাটা আমি আপনাদের দর্শকদের বলবো, আমাদের এখন যা অবস্থা, আমাদের একটাই দাবি, আমি বলছিলাম বলতে পারিনি, যে মুখ্যমন্ত্রী যদি সত্যিই চান যে ওই এসএসসি 2016 প্যানেলের বৈধদের চাকরিটা থাকুক, সকল বৈধদের, গ্রুপ সি গ্রুপ ডি মাস্টারমশাই দিদিমণি, তাহলে তিনি যেন পরিষ্কারভাবে সকল বৈধদের একটি লিস্ট প্রকাশ করেন আগামী 7 তারিখ, হাতে করে যেন তিনি নিয়ে যান, এবং অযোগ্যদের লিস্ট। দাদা লাস্ট দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিন, কারণ যেভাবে আমি এই ওএমআর শিটে আমার সিগনেচার আছে, ইনভিজিলেটরের সিগনেচার আছে, এত কিছু করার পরেও এত অ্যাডমিট কার্ড, বিভিন্ন ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপরে কাউন্সিলিং, তারপরে এত দূরে চাকরি করা, 6-7 বছর করার চাকরি করার পর আমার মুখের খাবার যদি কেড়ে নেয় রাষ্ট্র, তখন কিন্তু আমারও সেই রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, আমার স্বার্থ রক্ষা করুন, তা নাহলে আমরা আমার সময় শেষ। কিন্তু আমি হাত জোর করে তোমাকে বলছি, একটা প্রমিস করতে হবে তোমাদের প্রত্যেককে, দিদি, আপনাকে, প্রতাপকে, ওদেরকে, আপনারা হেরে যাবেন না এই লড়াইটা। আমরা যতটা লড়াইটা লড়ার জন্য আপনাদের মিডিয়া কভারেজে আপনাদের বক্তব্য শোনানো আমরা শোনাবো, কিন্তু আপনারা যেন লড়াইটা না হেরে যান। এবং 26,000 সেই সমস্ত বাংলার মানুষজনকে আমি বলছি, 26,000 চাকরি হয়তো গেছে, কিন্তু 26,000 মনোবল যাতে না ভাঙে। ময়ূক রঞ্জন ঘোষের এটা আবেদন, রিপাবলিক বাংলার এটা আবেদন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি জবাব চায় বাংলা থেকে, বিরতির পর ফিরে আসছি সংখ্যা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।